মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাধু আর আপনাদের সবাইকে আমার আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে সকাল 5টা। আর আজকে দেখতে পাচ্ছেন এতটাই অন্ধকার, একটু ফ্ল্যাশ লাগিয়ে কিন্তু আমি ভিডিওটা শ্যুট করছি। আজ একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি, আর উঠে এতটাই ঠান্ডা দেখে কিন্তু জ্যাকেটটা পরে নিয়েছি। তার সাথে ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি, বাইরেটা ঝাড়ু দিয়ে একেবারে ধুয়ে নিয়েছি। আর এতটাই ঠান্ডা বললে বিশ্বাস করবেন না, অন্য দিনের থেকে কিন্তু আজকের দিনটা অনেকটাই ঠান্ডা পড়েছে। যেমন ঘরের ভিতরে ঠান্ডা, তেমন কিন্তু বাইরে একটু বেশিই ঠান্ডা। চলেন পুরো ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক অনুরোধ রইল। আর তার সাথে এই যে চলে আসলাম, বাইরেটা কিন্তু ধুয়ে দিয়ে এই যে ঘরের জানালাটা খুলে দিয়েছি। আর রাতে কিন্তু কোনো বাসন মাজিনি, ওর জন্যতে দেখেন সকালবেলা উঠে বাসনটা মাজতে হচ্ছে। সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেছি 5টার সময়, উঠে সংসারের কাজগুলো করতে করতেই 5:30 বেজে গিয়েছে। কেন কি আধা ঘন্টা ঘুম থেকে উঠেই কিন্তু ঠাকুরকে প্রণাম করা, ঘরের জানালা দরজা খোলা সব করতে করতেই কিন্তু কেটে যায় সময়। তার সাথে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভোর 5:30 থেকে আমি কিভাবে প্ল্যান করে তাড়াতাড়ি স্মার্টলি সংসারের কাজগুলো গুছিয়ে করি, সেটাই শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। দেখেন এদিকে কিন্তু আমার বাসন কটা মাজা কমপ্লিট, আর আগে ঘুম থেকে উঠেই কিন্তু বাসনটা মেজে নিয়েছি। কেন বলুন তো, আমি চেষ্টা করি আমার ছেলেটা যেহেতু ছোট, সেহেতু কিন্তু জলের কামগুলো আগে করার জন্য। যেহেতু ঠান্ডার দিন, আমি যে কাম করব ও কিন্তু সেই কাম করতে চায়, তার জন্য চেষ্টা করি জলের যত কাম থাকে, বাসন মাজা, কাপড় কাচা, ওগুলো কিন্তু আমি আগে করার চেষ্টা করি। আর আমাদের মতন সংসারে কিন্তু যারা একা হাতে বাচ্চা সামলায়, সংসারের সমস্ত কাম কাজ করতে হয়, তাদের কিন্তু একটু প্ল্যান করে স্মার্টলি কাম কাজগুলো করতে হয়। তো ওদিকে দেখছেন বাসনটা মেজে রেখে কিন্তু চলে এসেছি ঘরগুলো ঝাড় দেওয়ার জন্য। আর একটা একটা কাম কিন্তু আমি প্ল্যান করেই করি। আগের থেকে প্ল্যান করে রাখলে কিন্তু কাম করতে কোনোই অসুবিধা হয় না। নাকি আগের থেকে প্ল্যান করে রাখলে কিন্তু কোন কামটার পরে কোন কামটা করলে ভালো হবে, সেটার জন্য কিন্তু কামগুলো করতে আরও সহজ হয় এবং তাড়াতাড়ি হয়। তার জন্যতে কিন্তু আমি আগের থেকে প্ল্যান করে রাখি আমি কোন কামটার পরে কোন কামটা করলে আমার সুবিধা হবে। ওদিকে দেখেন ঝাড়টা দিয়ে কিন্তু চলে গিয়েছিলাম বাইরে, শাক এসেছে। আর আজকে আমাদের এখানে বাজার, আপনারা তো জানেন। তো সকালবেলা শাক রেখেছি, তার মধ্যে কিন্তু মাছও এসেছিল, তো মাছটাও রেখেছি, তো ওগুলো দেখাবো। ঘুম থেকে উঠেই কিন্তু হাজব্যান্ডে অনেক কবারই ডেকেছি বাজারে যাওয়ার জন্য, কিন্তু উনি না চেষ্টা করলে উঠতে পারে না। ওর জন্য তো দেখলাম সকালবেলা তরকারি এটা ওটা নিয়ে আসছে, তো একটা একটা করে ঘরে বসেই রেখে নিচ্ছি। কেন কি রান্না করতে গেলে যদি কিছুই না থাকে, দেখবেন রান্না করতে কিন্তু ইচ্ছা হয় না। আর তাছাড়া উনি যখন সকালবেলা টিফিনটাও নিয়ে যাবে, সেই কারণে কিন্তু আমার রান্নাটা করতেই হবে, ঘরে যা থাক না কেন। সকালবেলা কিন্তু রান্নার ব্যবস্থাটা ঘরে বসেই করে নিলাম। ওকে হাজব্যান্ডের অপেক্ষা করলে কিন্তু আমার আজকে রান্নাটা করতে অনেকটাই দেরি হতো, বা উনি আর নিতেই পারতো না। আর ঘরে সত্যি কথা বলতে রান্নার জন্য কিছুই ছিল না। দিকে যখন সকালবেলা কিন্তু ঘরটা ঝাড় দিচ্ছিলাম, সেই সময় কিন্তু জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, তো ওগুলো কেচে দিয়েছি। ওদিকে কাপড় কাচাটা সেরে কিন্তু চলে এসেছি, শাকটাও বেছে নিচ্ছি। আর শাকটা বাছতে কিন্তু একটু সময় লাগে, তার জন্যতে কিন্তু আমি আগে শাকটা বেছে নিচ্ছি। দিকে কিন্তু শাকটা বেছে ধুয়ে রান্নাটা বসিয়ে দেব। তারপরে কিন্তু আমি যাবো, এই যে মাছ রেখেছিলাম ওই মাছগুলো কিন্তু কাটতে যাব। তো এদিকে 2 রকমের মাছ রেখেছিলাম, একটা হচ্ছে খয়রা ইলিশ, তার সাথে রেখেছিলাম চিংড়ি মাছ, তো ওগুলো কাটতে যেতে হবে। তার সাথে দেখেন এদিকে কিন্তু আমি ভাত তুলে দিয়েছি এক চুলোতে, আর এক চুলোতে কিন্তু আমি শাক ভাজাটা তুলে দিয়ে তারপরে যাব। তাছাড়া দেখেন এখন হচ্ছে শীতের ছোট দিনের বেলা, ওর জন্যতে কিন্তু সময়ের সাথেই চলতে হবে, না হলে একটু কাজের কিন্তু এদিক ওদিক হলে কিন্তু সময়ের সাথে আর চলতে পারবো না। তার মধ্যে দেখেন এখানে কিন্তু আমি 2 রকমের মাছ কেটে কুটে নিয়ে এসেছি। তো আজকে চিংড়ি মাছটা আমি কিন্তু ভাপা করব, তার জন্য যে মশলাটাও করে নিয়েছি। আর আমার কিন্তু রান্না বান্না সকাল 9:30টার ভিতরেই করতে হয়, আপনারা তো জানেনই। কিন্তু আমার অনেকটাই তাড়া থাকে, সকালবেলার এত কামের চাপ থাকে, তার মধ্যে রান্নাটাও করতে হয়।
এখানে দেখেন মাছটার ভিতরে কিন্তু সরষের তেল, এখানে আদা রসুন পেঁয়াজ কুচি লঙ্কা টমেটো সব কিছু কিন্তু এখানে দিয়ে ভালো করে মশলাটা মেখে নিয়েছি। মেখে ওটা কিন্তু ঢেকে আমি ভাপা দিয়ে দিয়েছি। আর তার সাথে এই যে খয়রা ইলিশটা, এটাও কিন্তু আমি রসুন শুকনো লঙ্কা হলদি লবণ দিয়ে ভালো করে মেখে এটাকে কিন্তু ভাজা করব। আমরা কিন্তু এই মাছটা প্রায় ভাজাই খাই, তরকারির থেকে ভাজা খেতেই ভাল লাগে। তো এদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি। তো ওদিকে কিন্তু আমার শাক ভাজাটাও হয়ে গিয়েছে। তার সাথে যে চিংড়ি মাছটাও বসিয়ে দিয়েছিলাম ওটাও কিন্তু হয়ে এসেছে। দিকে দেখেন রান্না বান্নাটা কিন্তু সেরে নিয়েছি, কেন কি সকালবেলা বরকে খেতে দিতে হবে। তো উনি ফ্রেশ হয়ে চলে এসেছেন, তো ওনাকে এখানে মাছ ভাজা শাক ভাজা দিয়ে দিচ্ছি। সাথে যে চিংড়ি মাছের তরকারিটা করেছিলাম ভাপা, ওটা কিন্তু টিফিনেই দিয়ে দেবো। ওটা সকালে খাবে না বলে ওটা দিলাম না। আর এখানে ছেলেকেও কিন্তু খাইয়ে নিচ্ছে, আর হাজব্যান্ড কিন্তু খেয়ে দিয়ে চলে গিয়েছে। ওই যে দেখেন দিয়েছিলাম কিন্তু সবটা খেতে পারেনি। উনি কিন্তু সকালবেলা বেশি ভাত খেতে পারে না, তো আমার জন্যই রেখে গিয়েছে, ওটা আমি খেয়ে নেবো পরে। তার ভিতরে এই যে দেখেন ওকে খাইয়ে চলে আসলাম এই যে আমি বেডটা গুছাতে। সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে এমনি বেডটা গুছাতে পারি না, কেন কি ওরা শুয়ে থাকে ওর জন্যতে। তো এখানে চলে আসলাম, বেডটা গুছিয়ে নিচ্ছি। আর তার সাথে কিন্তু ছেলেটাকে বাইরে খেলতেও দিয়ে দিয়েছি। সকালবেলা ওকে খাইয়ে নিয়েছি, মানে ও এখনো অনেকটাই সময়ই খেলা করবে, ওর জন্যতে কিন্তু আগে খাইয়ে নিয়েছি। তারপরে এসেছি বেডটা গুছাতে। আর দেখেন হাজব্যান্ড যত সময় বাড়িতে থাকে না তত সময় কিন্তু একটু বেশি ব্যস্ত থাকি। উনি না যাওয়া পর্যন্ত কিন্তু আমি কাম কাজে হাত দিতে পারি না ভালো করে। তো বেডটা আমার গুছাতে কিন্তু উনি যাওয়ার পরেই প্রত্যেক দিন আসি। বেড গুছাতে আসলে কিন্তু একটু ধীরে সুস্থেই করতে হয়। তার সাথে এই যে সকালবেলা রান্নাটা করেছিলাম, তো গ্যাসটা পোছা হয়নি, এদিকে গ্যাসটাও পুছে নিচ্ছি। রান্নার পরে কিন্তু গ্যাসটা না পুছলে ভালো লাগে না, কেন কি এটা তেল ছিটে থাকে, তো ওর জন্যতে। তারপরে কিন্তু আমি সব দিনই এইভাবে গ্যাসটা পুছে রাখি সঙ্গে সঙ্গে। তো এদিকে দেখেন আজকে একটু বেডটা গোছাতে গেলাম বলে একটু দেরি হলো, তাই যে দেখেন পুছে নিয়েছি। আর তার সাথে আজকে না আপনাদের সাথে আমার আলমারিটা একটু গোছানো দেখাবো, আর কিছু টিপসও শেয়ার করব। আশা করছি অনেকটাই ভালো লাগবে। তো এই যেই আমার আলমারিটা আপনারা দেখেছেন, তো আলমারিটার ভিতরের জামা কাপড়গুলো দেখেন সব কি অবস্থা হয়ে রয়েছে। এই আলমারিটার জায়গা কিন্তু অনেকই, কিন্তু জামা কাপড়গুলো রাখার ধরনটা হয়নি। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এইভাবে কিছু জামা কাপড় রেখে দেখেছি অনেকটাই কিন্তু জায়গা সেভিং হয়। এই যে ব্লাউজ শাড়ি একসাথে রাখলে কোথাও যাওয়ার সময় দেখবেন সব কিছু কিন্তু হাতের কাছেই পাওয়া যায়। তো এটা আমি নতুন শিখেছি, তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। তাছাড়া দেখেন আমার আলমারির অবস্থা তো দেখেছেন, যখন যেটা হাতের কাছে পাই তখন কিন্তু সেইভাবেই পরে সেরম করেই রেখে দিয়ে লঞ্ঝলন করে। তো অনেক দিনই হয়েছে আলমারিটা গোছানো হয় না, তো ভাবলাম যে একটু আলমারি অর্গানাইজড করার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি। আলমারির ভিতরে কিন্তু এইভাবে যদি জামা কাপড় সেট করে রাখেন তাহলে কিন্তু অনেক জামা কাপড় অল্প জায়গার ভিতরে সেট করে রাখতে পারবেন। তো ওটাই দেখাবো আপনাদের সাথে। এই যে দেখেন আমি কিন্তু কোথাও যাওয়ার সময় আমার অনেকটাই অসুবিধা হয়, আমার বলতে না আমার মতন কিন্তু প্রত্যেকটা ঘরের বউর কিন্তু এইরকমেরই অসুবিধা হয়। কোথাও যাওয়ার সময় কিন্তু এক জায়গা পেটিকোট, এক জায়গা ব্লাউজ, এক জায়গা কিন্তু শাড়ি থাকে, তো ওগুলো কিন্তু সেট করে নিতে অনেকটাই সমস্যা হয়। তো ওর জন্যতে কিন্তু দেখেন এইভাবে আগে শাড়িটা ভাঁজ করবেন, তার ভিতরে যদি ম্যাচিং পেটিকোট থাকে ওটা দেবেন, তার সাথে পেটিকোট আর শাড়ি কিন্তু এইভাবে ব্লাউজের ভিতরে ঢুকিয়ে রাখবেন। দেখবেন একসাথেই সব জিনিস থাকবে, আর তার সাথে কোথাও যাওয়ার সময় কিন্তু সব কিছু হাতের কাছেই পাবেন। ম্যাচিং যেসব জিনিস দরকার হয় শাড়ির সাথে সব কিছুই কিন্তু এক জায়গায় পেয়ে যাবেন। তো আইডিয়াটা কেমন লাগছে বলবেন। আর এতে কিন্তু অনেকটাই জায়গা সেভ হয়, তো ওটাও দেখাবো। আমার কিন্তু অনেক জিনিস আজকে কম জায়গার মধ্যে আমি অ্যারেঞ্জ করেছি, আর আলমারিটা কিন্তু এত সুন্দর করে অর্গানাইজড করেছি, তো ওটাও শেয়ার করব। তো এই যে দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি এই যে ব্লাউজের ভিতরে এইভাবে ঢুকিয়ে রাখছি। তো এইভাবে আপনারা চাইলেও ঢুকিয়ে রাখতে পারেন, আর এতে কিন্তু অনেকটাই জায়গা সেভ হয়। ছাড়া কিন্তু আলমারিতে যত জায়গায় থাক না কেন আমাদের শাড়ির জন্য কিন্তু জায়গা কমই পড়ে যায়। তো এইভাবে শাড়ি রাখলে কিন্তু অনেক জায়গায় বেঁচে যায়। তো আপনারাও ট্রাই করতে পারেন ঘরে।
তো এইভাবে দেখেন একটা একটা করে আমি সব শাড়ির কিন্তু ব্লাউজের সাথে এইভাবে রেখেছি। তাছাড়া যেসব শাড়ির ব্লাউজগুলো নেই ওগুলো আবারও আগের মতনই রেখেছি, কেন কি সব শাড়ির তো ব্লাউজ থাকে না। যদি থাকে আপনাদের তাহলে রাখবেন, আর না থাকলে ওই ভুলেই ভাজিয়ে ছোট ছোট করে রাখতে পারেন। চলেন দেখেন এই যে আমি একটা একটা করে সমস্ত কাপড়গুলো রাখছি, আর এতে কিন্তু অনেকটাই ভালো দেখাচ্ছে দেখতে। এগুলো কিন্তু আমি অনেক আগে শিখেছিলাম, কিন্তু ওই যে যখন হাতের কাছে যেটা পাই তখন কিন্তু সেটা ওইভাবে রাখতাম, এক ভুলেই কিন্তু রাখা হয়নি কোনো দিন। তো ভাবলাম যে আজকে সংসারের কাম কাজগুলো সকাল সকাল সেরে নিয়েছি যখন, আমার আলমারির ভিতরে জামা কাপড় রাখাটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। তো জামা কাপড় বলতে এর ভিতরে খালি আমার শাড়িটাই রয়েছে, উপরের পোর্শনে কিন্তু হাজব্যান্ডের আর ছেলেটার জামা কাপড় রয়েছে, আমারও কিছু শাড়ি রয়েছে যা কি প্যাকেটসের ভিতরে রয়েছে। তো ওগুলো তো আর ধরতে হবে না, তো এগুলো যে প্যাকেট ছাড়াই রয়েছিল বাইরে, তো ভাবলাম যে এইভাবে রেখে দিয়ে, দেখেছেন কত সুন্দর করে এখন জায়গা বের হয়ে গিয়েছে। অনেক জামা কাপড় অল্প জায়গার মধ্যে রাখতে পারবেন এইভাবে যদি রাখেন। আর তাছাড়া এই যে যে সমস্ত ব্লাউজ আমাদের শাড়ি থাকে না, বা শাড়ি আছে ব্লাউজ নেই, সেই সমস্তগুলো কিন্তু এইভাবে একটা ব্লাউজের কাভারের ভিতরে ভর্তি করে আমি আলাদা সাইডে রেখে দিচ্ছি। আর আগে তো দেখেছিলেন উপরের পোর্শনটাও কিন্তু ভর্তি করা ছিল, এখন এই একটা পোর্শন পুরোই খালি হয়ে গিয়েছে। চাইলে কিন্তু এই টিপসটা আপনারাও ফলো করতে পারেন, আশা করছি আপনাদের কিন্তু অনেকটাই ভালো হবে। এর সাথে সংসারের কাজের সাথে সাথে আমার আলমারি গোছানোর টিপসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে ভিডিওর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজকের মতন এখানেই রাখ।